লাল রং আমার খুব পছন্দের, তাই তো এত রক্তের খেলা। তাছাড়া আর কিছুই নয়, তোর রক্ত খুব টানছে আমায়। দৃষ্টিসীমানার শেষ প্রান্তে কুয়াশার মতো ঝাপসা এক ঘন জঙ্গল। দীর গহীনে থেকে ভেসে আসছে বন্য প্রাণীদের ভয় জাগানোর গর্জন আর হঠাৎ হঠাৎ চিৎকার, প্রকৃতির আদিম হুঙ্কার। সরু অন্ধকারে আচ্ছন্ন এক পথ ধরে ছুটে চলেছে লোকটা। চারপাশে আকাশ ছোঁয়া ঘন বৃক্ষের সারি যেন অন্ধকারকে আরো গাঢ় করে তুলেছে। শীতল বাতাস বইছে নিঃশব্দে, অথচ লোকটার উত্তেজিত শরীর ঘামে ভিজে থরথর করছে। সেই ঘাম পায়ের নিচে মিশে যাচ্ছে ভেজা মাটিতে, ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে শরীরে। কিন্তু মাথার ভেতর বর্জ্যের মতো বাজছে সেই ভয়ঙ্কর কথাগুলো, যেন একে একে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তার স্নায়ু, শ্রবণেন্দ্রিয়া, মস্তিষ্ক। এই রাত, এই অরণ্য, সবকিছুর ভয় আর উন্মত্তার এক অদৃশ্য চক্রে বেঁধে ফেলেছে তাকে। হাই, আজকে শুরু করছি আপনাদের সবার অনেক অনেক রিকোয়েস্টের একটা গল্প, ভিলেন ক্যান বি লাভার। লিখেছেন মিথু বুড়ি। আর বরাবরের মতোই গল্প পাঠে আমি তাসরোজনিম। তাহলে শুরু করা যাক। গুমট নিস্তব্ধতায় শোনা যাচ্ছে লোকটার ভারী টান টান নিঃশ্বাস, যেন বুকের ভিতর জমে থাকা ভয় একটু একটু করে বেরিয়ে আসছে। সেই ভয় মৃত্যুর ভয়। ল্যাম্পপোস্টের নিস্তেজ নিয়ন আলোয় ছড়িয়ে পড়েছে জঙ্গলের ফোকফা করে, আর সেই আলোর রেখা ধরে ছুটছে লোকটা বাঁচার এক মরিয়া প্রচেষ্টায়। ঘন গাছপালার ভেতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা যেন ধোঁয়াটে ভবিষ্যতের পথে নিয়ে চলেছে তাকে, যেখানে প্রতিটা বাঁক এক একটা মৃত্যুর ফাঁদ। আতঙ্কে অস্থির চোখ আশপাশ দেখেও কিছুই দেখতে পাচ্ছে না, কেবল ছুটে চলেছে সেই প্রাণে বাঁচার শেষ ইচ্ছাটুকু নিয়ে। জঙ্গলের অ্যাব্রো থ্যাব্রো পথ বারবার তাকে হচট খাওয়ালেও থেমে থাকছে না সে। চোখে স্পষ্ট আতঙ্কের রেখা, ভেতরে তবুও এক অসম্ভব প্রবল জীবনের টান। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যার মধ্যে এখনো জ্বলছে বাঁচার ক্ষীণ আলো। হঠাৎই সামনে একটা গাড়ি দেখতে পেয়ে লোকটির অন্তরে জেগে উঠল এক টুকরো আশার আলো, একটা শেষ ভরসা। গাড়ির কাছাকাছি গিয়ে হাঁটু ভর দিয়ে থেমে পড়ল সে, হাঁপাতে হাঁপাতে যেন হারানো প্রাণ ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে। এখনো শরীর বেয়ে ঘাম চুইয়ে পড়ছে মাটিতে, বুকের ধুকপুকানি যেন একটু একটু করে তিথিয়ে আসছে। গাড়ির হেলমেটের কাজ ভেদ করে ছুটে আসা আলোকে অনুসরণ করে সে এক আড়স পা বাড়ায় সামনে এক বুক বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে। ঠিক তখনই নির্জনতা ভেঙে চারপাশে আলোকিত হয়ে ওঠে সোনালি রোশনায়ে। ঘুটঘুটে অন্ধকার সে আলো যেন রাতের বুক চিরে ছড়িয়ে পড়ে তারার মতো জ্বলজ্বল করে। সেই মুহূর্তেই ঘন জঙ্গল ফুঁড়ে বেরিয়ে আসে সারি সারি কালো মার্সিডিজ, ঘিরে ফেলে লোকটিকে, ব্লক করে তার পথ। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট, আশার আলো রূপ নেয় আতঙ্কের আগুনে। ইঞ্জিনের কর্কশ গর্জনে দুহাত দিয়ে কান চেপে ধরে লোকটা। শিরদাঁড়া বেয়ে নেমে আসে ঠান্ডা তরল স্রোত, হাত পা অসঙ্গতভাবে কাঁপছে। চোখ সংকীর্ণ হয়ে গিয়ে স্থির হয়ে আছে সামনের গাড়ির অন্ধকারে ঢাকা ছায়ার দিকে। গলায় শুকনো ঢুক গিলে যেতে থাকে বারবার। শরীর তার নিয়ন্ত্রণ হারিয়ে বসেছে ভয়ের চূড়ান্ত রূপে। রাতের অন্তিম প্রহর চলছে। ক্লান্ত রাত জাগা পাখিরা থেমে গিয়েছে, চোখ বুজেছে গভীর এক ঘুমে। স্বেতসেতে জঙ্গলের নিস্তব্ধতায় ভরে চুপসে থাকা অস্তিত্বের নিঃশ্বাস নিঃশব্দে অপেক্ষা করছে কোনো অজানা পরিণতির। তবুও হঠাৎ করে গুমট পরিবেশ যেন কান্নার মতো শব্দ তুলে, শোকগ্রস্ত বাতাস হয়ে ওঠে নিঃশব্দে। লোকটির টানা ভারী নিঃশ্বাস ছাড়া আশেপাশে একটি পাতাও নড়ছে না, বাতাসও যেন ওজন মেপে বইছে। ঠিক তখনই হঠাৎ সামনের গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। আলোর সেই বিস্ফোরণের উচ্ছ্বাসিত হয়ে ওঠে এক মানব ছায়া। সে বসে আছে ফোল্ডিং লন চেয়ারে গাড়ির সামনেই, যার পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে মোড়া সেই অবয়ব। দুই মুষ্টিবদ্ধ হাত রেখে বসে আছে কর্দমাক্ত, আঠালো অর্ধ তরল মাটির দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে। তার লম্বা চুলগুলো সামনে ঝুলে পড়েছে,
যার ফলে ঘাড় থেকে সরে যাওয়া কানের নিচে ফুটে উঠেছে এক তীক্ষ্ণ তীর ও ধনুক আকৃতির ট্যাটু। প্রতিটি কানের 3টি করে ফুটো, ইয়ারলোব, আপার লোব, কন্ড। হাতের পিঠে আঁকা রয়েছে এক ভয়ঙ্কর ড্রাগনের ট্যাটু, আর অপর হাতে ড্রাগনের ডগা থেকে বাহুর উপর পর্যন্ত গুটি গুটি করে লেখা ইটালিয়ান ভাষায় কিছু অজ্ঞাত প্রক্তি। স্তব্ধ গুমোট পরিবেশ হঠাৎ করেই কেঁপে উঠল এক বিকট কর্কশ হাসিতে। সেই অকারণ অট্টহাসি যেন বুক চিরে ঢুকে পড়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার ভেতরে, গর্জে ওঠে তার হৃৎপিণ্ডে। পাতলা গড়নের দেহটা কেঁপে ওঠে থরথর করে, রক্তচাপ মুহূর্তেই চটচর করে মাথায় উঠে ঝাঁকুনি দেয় স্নায়ুতে। এক মুহূর্তেই সারি সারি কালো মার্সিডিজ থেকে বেরিয়ে এলো কালো পোশাক পরা গার্ডরা, নিঃশব্দ। তবুও দমনমূলক পরিস্থিতিতে ঘিরে ফেলল তারা লোকটিকে। সবার হাতেই ভারী বিদেশি অস্ত্র। সামনের গাড়ি থেকে এগিয়ে এলো দুজন শক্তপোক্ত মানুষ। এসে দাঁড়ালো ফোল্ডিং লন চেয়ারের দুপাশে পাথরের মতো নির্বার ভঙ্গিতে। একজন ঘুটঘুটে কালো, মাথা পুরো টাক, হেডলাইটের আলোয় তার মাথার ত্বকে চিকচিক করছে ঘাম বা তেল। সে মোটা, ভারী গড়নের, দেখতে কোনো তামিল পালোয়ান। তার পাশে দাঁড়ানো অপরজন সম্পূর্ণ ভিন্ন। উজ্জ্বল সাদা ত্বক, উচ্চতায় কালো লোকটিকে কয়েক ধাপ পেছনে ফেলে। চোখে মুখে বিদেশের ছাপ, তীক্ষ্ণ আর চওড়া চিবুক। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে জেগে ওঠা আগ্নেয়গিরির মতন। সামনে কাঁপতে থাকা লোকটাকে ভেদ করে তাকিয়ে শীতল অথচ হিংস্র দৃষ্টিতে। ফোল্ডিং লন চেয়ারে ঝুঁকে থাকা কালো পোশাকে মোড়ানো সেই মানবটি ধীরে মাথা তোলে। তার চোখ সুগভীর, নিকষ নীল। সে দৃষ্টিতে যেন আগুনের শিখা, ক্ষোভে অপ্রশমিত। তার এক দৃষ্টিতে অসহনীয় দহন ছড়িয়ে পড়ে চারপাশে। লোকটা ভয় আর শোকে ঘেমে কাঁপতে কাঁপতে হঠাৎ হাত মুড়ে বসে পড়ে, দুহাতে তুলে করজোর করে মিনতি করে। মুখের শ্যামলা রং মাটি আর আধারে বিলীন হয়ে গেছে অনেক আগেই। শরীর কাঁপছে এতটাই নিজের ভারসাম্য রাখতে পারছে না সে। ঠিক তখনই একযোগে সব গার্ড মেশিন গান লোড করল। সেই যান্ত্রিক শব্দে এক মুহূর্তে লোকটা ধপ করে পড়ে যায় মাটিতে, হাউমাউ করে কেঁদে ওঠে। একটা বয়স্ক মানুষের ভেতরের ছিন্ন বিচ্ছিন্ন অসহায়তা যেন ফেটে পড়ে কান্নার মাঝে। চেহারার বয়সের ছাপ স্পষ্ট, তবুও শরীর এখনো সতেজ শক্তপুক্ত। ওয়েলকাম টু মাই প্যারাসাইট। রুক্ষ কর্কশ সেই গলায় উচ্চারিত বাক্যগুলো লোকটা স্নায়ু দিয়ে কাঁপন তোলে। মস্তিষ্ক, ইউরন, শ্রবণ ইন্দ্রিয়া ঝাঁঝরা হয়ে যায় মুহূর্তেই। থরথর করতে করতে মাথা তুলে তাকায় লোকটা। নিস্তেজ চোখে চেয়ে তার জম সামনে বসে আছে আয়েশি ভঙ্গিতে, পায়ের উপর পা তুলে যেন এই রাতটা তার ব্যক্তিগত খেলার মঞ্চ। লোকটার গলা শুকিয়ে যায় আবারও। বিদ্যুৎ বেগে চোখ ফিরিয়ে নেয়, তবু আবার তাকায় চোখের আক্রোশে। চোখে পড়ে সেই ধনুকের তীরের মতো ধারালো দুটি চোখ, যেগুলোর প্রতিটি কোণে গর্বিত এক নির্মম জ্যোতি। অবজ্ঞা, জেদ আর নিঃসংশয় আত্মবিশ্বাস মিলেমিশে তৈরি করেছে ভয়াবহ এক প্রভা। মানবটি সোজা হয়ে বসতেই তার চুলগুলো আবার ছড়িয়ে পড়ে কাঁধে। গুছানো, নিখুঁতভাবে কাটা চুল। একবার দেখলেই বোঝা যায় চুলগুলো কেটেছে এক দক্ষ হেয়ার স্টাইলিস্ট নিখুঁত নকশায়। অথচ এই শীতল সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক ভয়ানক ঘূর্ণিপাক। সে সামনের চুলগুলো পেছনে ঠেলে দিল ট্যাটু খচিত হাতে। সিল্কির মতো মসৃণ ঘন কালো চুল সিথি বরাবর দুভাগ করে ভ্রুর দুপাশে ছড়িয়ে পড়ল। কয়েকটা চুল যেন ইচ্ছে মতো আছড়ে নেমে এলো চোখের উপর। জ লাইনের কৃষ্ণতা তার মুখে ফুটিয়ে তুলেছে এক রুক্ষ পুরুষালী সৌন্দর্য। চেহারার খানিক বিদুষী ছাপ থাকলেও ভঙ্গিতে ও চেতনায় স্পষ্ট বহিরাগত। গুন্ডদেশের মাঝ বরাবর চোয়ালের ঠিক নিচে এক তির্যক কাঁচা দাগ। চেহারাটি ক্লিন সেভ আর এতটাই ফর্সা যে তীক্ষ্ণ চিবিকে ফুটে উঠেছে তীরের ফলার মতো কাটা সেই দাগ। পুরে ছাই হয়ে যাওয়া সিগারেটের কালো ছোপ লেগে আছে ঠোঁটের চারপাশে। হঠাৎ সে ভ্রু চেয়ে ইশারা করে। সঙ্গে সঙ্গে দুজন গার্ড এগিয়ে এসে মাটিতে লুটিয়ে থাকা লোকটাকে টেনে তুলে আনে, হাঁটু ভেঙে বসিয়ে দেয় তার সামনে। লোকটার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে কান্নায়। তীর তীরে
শরীর থেকে ঘাম ঝরছে। ফ্যাসফ্যাসে কণ্ঠে কেঁপে কেঁপে বললেন, কে কে আপনি? আমি কি ক্ষতি করেছি? কথাগুলো ভেঙে পড়ে নিজের ওজনেই। এরপর হঠাৎ হেঁচকি তুলে গলা দিয়ে ফিসফিস করে বললেন, আমার মেয়ের বিয়ে কাল, দয়া করে আমাকে ছেড়ে দিন। লোকটার ব্যথা ভেজা কণ্ঠস্বর মুহূর্তেই হারিয়ে যায় মানবীর বিকট পৈশাসিক হাসিতে। সেই হাসি যেন জঙ্গলের প্রাচীন গাছগুলোকে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। লোকটা জুবুধুবু হয়ে এখনো কাঁপছে। হঠাৎ সে এক ঝটকায় শক্ত হাতে চেপে ধরল লোকটার হাত। নিস্তব্ধতা ছিঁড়ে ভয়ালো গর্জনে বলে উঠল, জানতে চাস আমি কে? লোকটার গলা হতে নির্গত কর্কশ গুঙানির শব্দ দুর্বল গলায় উচ্চারণ করল, জি, আমি বাঁচতে চাই। আবারও অট্টহাসিতে ফেটে উঠল বিধ্বংসী মানবটি। মুহূর্তের মধ্যে হিংস্রতার ছাপ ফুটে উঠল তার মুখশ্রীতে। গ্রীবাদেশের নীল রগগুলো ফুলে ফেপে উঠেছে। তীক্ষ্ণ গুরু গম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় বলল, লাটাও মরলে। ইটালিয়ানো ভাষায় যার অর্থ তোর মৃত্যু। লোকটা বুঝতে পারে না সেই কথার মানে। কিছু বলার আগেই অতিরিক্ত সাদা লোকটা চেয়ারের অবস্থানরত মানবের হাতে একটি কাচের শিশি দেয়। কর্ক খুলতে ভিতর থেকে গরম ধোঁয়ার মতো গ্যাস বের হতে থাকে। মানবটি ঠোঁটের কোণে পৈশাসিক হাসি রেখে বোতলটি উল্টো করে ভেতরে থাকা বিষাক্ত এসিড ঢেলে দিল লোকটার হাতে। সকল গার্ডরা কান চেপে ধরে লোকটার আর্তনাদের শব্দে। পুরো জঙ্গল কেঁপে উঠল সেই চিৎকারে। ঘুমন্ত পাখিরাও সেই শব্দে কেঁপে উঠে ডানা ঝাপটিয়ে ছুটতে থাকে দূর দূরান্তে। শুধু অভিব্যক্তি স্বাভাবিক তিনজন মানুষের। তাদের চোখে মুখে নেই কোনোরূপ বিস্ময়তা, ভঙ্গিমা স্থির সাবলীল। লোকটা ছোটার জন্য ছটফট করতে থাকে। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে চেয়ারে বসা মানবটি। তা দেখে কালো পালোয়ানের মতো লোকটা আগ বাড়িয়ে দিয়ে পেছন থেকে মুখ চেপে ধরল ছটফট করতে থাকা লোকটার। বিছিয়ে রাখা পায়ের উপর পা দিয়ে চেপে ধরলে হাড্ডি ভাঙার মটমট শব্দ ভেসে আসে। 122 কেজির ওজনের মানুষ একজন বয়স্ক লোকের পায়ের উপর উঠে দাঁড়াতেই কার্দাযুক্ত মাটির সাথে মিশে যেতে থাকে লোকটির হাঁটুর নিচ অংশ। ফ্লোরো অ্যান্টিমনিক অ্যাসিড এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। অ্যান্টিমনি, ফ্লোরিন এবং হাইড্রোজেন প্রধান উপাদান। এটি হাইড্রোজেন, ফ্লোরাইড এবং অ্যান্টিমনি পেন্টাফ্লোরাইডের মিশ্রণ, যাতে বিভিন্ন ক্যাটেশন এবং অ্যানিয়ন রয়েছে। এটির পিএইচ শতকরা সালফিউরিক অ্যাসিডের কুইন্টিলিয়ন খুব বেশি। অ্যাসিডের প্রতিক্রিয়া লোকটির হাত থেকে মাংস গুলে গুলে খুলে পড়ছে। গলিত মাংসগুলো কর্দমার মাটির সঙ্গে মিশে যাচ্ছে তৎক্ষণাৎ। মাংস খুলে পড়তে পড়তে একসময় হাতের হাড্ডিও ভেসে উঠল। চটপটানে কমতে থাকে লোকটার। আরও সয়ে আসে শরীর ছেড়ে দেয় নিস্তেজ ভঙ্গিতে। মানবটি কালো লোকটাকে ইশারা দিলে সঙ্গে সঙ্গে বলিষ্ঠ হাত দিয়ে লোকটার মুন্ডু দুপাশে স্থিতিশীলভাবে দুবার ঘুরিয়ে আচানক সর্বশক্তি ব্যয় করে একটানে ঘাট থেকে মুন্ডু আলাদা করে ফেলল। নির্বিশেষে দেহ থেকে প্রাণ পাখি উড়াল দেয় দৃঢ় আকাশে। ছটফটানোর সুযোগ পায়নি লোকটি। গলার ফিনকি দিয়ে গড়গড় করে রক্ত বের হতে থাকে। তাজা লাল তরল উষ্ণ রক্ত গিয়ে ছিটকে পড়ল পৈশাসিক আত্মার মানবটির মুখে। ফর্সা অবয়ব রক্তের অতলে ঢাকা পড়ে গেল। সাদা লম্বাটে লোকটা টিস্যু এগিয়ে দিলে কুটির হাতে টিস্যু নিয়ে মুখের রক্ত মুছে নিল মানবটি। চোখে মুখে লেপ্টে আছে হিংস্রতার ছাপ। শক্ত চোখে চেয়ে থাকলো মাটিতে পড়ে থাকা নিথর দেহের উপর। অতঃপর উঠে দাঁড়ায় মানবটি চিরায়িত গম্ভীর অবয়ব নিয়ে। দেখা যায় উচ্চতায় অধিক হওয়া সাদা লোকটাও তার মানবের কাঁধ বরাবর। লালচে কালো ঠোঁট নাড়িয়ে চিরায়ত গম্ভীর গলায় বলল মানবটি, খুব সুন্দরভাবে প্যাকেট করে লাশটা পাঠিয়ে দেওয়া হোক। সাদা লোকটি মাথা নাড়িয়ে কোর্টের ভেতর থেকে আইপ্যাড বের করে তাতে গভীর দৃষ্টি রেখে বলল, বস, সকাল 7টায় ফ্লাইট আছে, বাকি কাজগুলো এখানকার লোকেরা সামলিয়ে নিবে। প্রত্যুত্তর করে না মানবটি। ইতোমধ্যে বডিগার্ডরা লাশটি নিয়ে অন্য গাড়ির ডিকিতে তুলে ফেলেছে। কালো লোকটা এসে ডোর হ্যান্ডেলের টান দিয়ে ডোর ওপেন করে দিলে লোকটি গিয়ে আয়সী ভঙ্গিতে গাড়িতে গিয়ে বসল। সাদা লোকটি গিয়ে ড্রাইভিং সিটে বসল। পাশের সিটে কালো লোকটি।
টিস্যু দিয়ে হাতের মুখের রক্ত মুছতে থাকে। ডিরেকশনের জন্য চেয়ে থাকলে প্যাসেঞ্জার সিট থেকে মানবটি জলদ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, নিজের হাতে সব কটাকে শেষ করে যাব এবার। আর কিছুই বলতে হয়নি, মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দিল সাদা লোকটি। মোড় নিল লোকালয়ের উদ্দেশ্যে। ভুবন আলো করে সূর্যের আলো ফুটে উঠলেও সূর্যমুখীর ন্যায় গোল বৃত্তের চারিপাশ পাতার মতো গুটগুট করে সাজানো সূর্য এখনও মেঘের আড়ালেই চাপা পড়ে আছে। মুষলধারে বৃষ্টি পড়ছে, আকাশ যেন আজ ভেঙে পড়বে একদম। একটানা 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, এখনো থামার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ইতিমধ্যে অনেক রাস্তাঘাটে পানি জমে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। চাইলেই জোরে গাড়ি চালাতে পারছে না ন্যাশো। পাশে বসে বিরক্তিতে হাঁসফাঁস করছে লুকাস। ন্যাশো একজন ইটালিয়ান নাগরিক। 6 ফিট 1 ইঞ্চির ন্যাশো বর্তমান যুগের মেয়েদের ক্রাশ কনফেশনে অলওয়েজ টপে থাকে। বলিষ্ঠ দেহের সাথে দেখতেও খুব আকর্ষণীয় এবং ফিটফাট। 33 বছরের ন্যাশো এখনও দেখতে তাগড়া যুবকের মতোই ছিমছাম। দৈহিক গঠন অনুযায়ী রোমান পুলিশের মতো লাগলেও জড়িয়ে আছে অন্যায়ের সাথে আষ্টেপৃষ্ঠে। আগে আন্ডারগ্রাউন্ডে ড্রাগ ডিলার ছিল। ন্যাশোর শুটিং স্কিল দুর্দান্ত, সেই সাথে খুবই সূক্ষ্ম বুদ্ধিমত্তার অধিকারী। 8 বছর কালো ব্যবসায়ের আড়ালে থাকা ন্যাশোর নাম ছিল না কোনো পুলিশ ফাইলে। মানুষ মারার হাতও তার খুবই চালু। খুব সুন্দরভাবেই গড়ে তুলেছিল কালো ব্যবসার সাম্রাজ্য। তবে এখন আর আড়ালে নেই, প্রকাশ্যই স্মাগলিং করে। তবে প্রশাসনের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না, কারণ এখন মাথার উপর আছে শক্ত একটা হাত। মালিক থেকে পিএ হলেও লাভের কমতি নেই বিজনেসে। পিএ এর পাশাপাশি 4 বছর যাবৎ নিয়োজিত আছে রয়্যাল বডিগার্ড হিসেবে। লুকাস তামিলনাড়ুর নাগরিক, তাই দেখতে এত কালো আর পালোয়ানদের মতো। জন্মসূত্রেই পাওয়া এই গায়ের রং। ওপর দিয়ে চেহারা যতটা ভোলাভালা, ভিতর থেকে ঠিক ততটাই নিঃসংসতায় ভরা। পালোয়ানের মতো শরীর দিয়ে পিষিয়ে ফেলে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে। খুন করতে একবারের জন্য হাত কাঁপে না। তার খুনের প্রতিটা বর্ণনা সাধারণ মানুষের ঘাম ছুটাতে বাধ্য। অতি নৃশংসভাবে খুন করে মানুষকে। এক সময়কালীন বক্সার ছিল, জাতীয় পুরস্কারও পেয়েছে 3 বার। তবে এখন 5 বছর যাবৎ রয়্যাল বডিগার্ড হিসেবে নিযুক্ত তাদের বস রিচার্ড কায়নাতের আন্ডারে। বৃষ্টির পানির কারণে অনেক গাড়ি আটকে গিয়েছে সড়কে, তাই মেন রোড ব্যবহার না করে গাড়িতে থাকা গুগল ম্যাপের সাহায্যে বাইপাস রোডে টান নেয় নেশো। এখনও আকাশ গলিয়ে অঝোরে বৃষ্টি পড়ছে। সরু গলি ধরে আবাসিক এলাকার গাড়ি ঢুকতেই হঠাৎ গাড়ি থমকে যাওয়াতে রিচার্ডের মস্তিষ্কটা ফিরে গেল তোর 85 কাত্তায়, যাকে সংক্ষিপ্ত করে অনেকেই হৃদ বলে। ফ্রন্ট মিররে রিচার্ডের ক্ষিপ্ত চেহারা দেখে ফাঁকা ঢুক গড়ল লুকাস। ন্যাশো উদ্বিগ্ন হয়ে দ্রুত বলল, বস, এক্ষুনি গাড়ি এসে পড়বে, কল দিচ্ছি আমি। তপ্ত শ্বাস ফেলে হাতঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। কপালের মধ্যভাগে বিরক্তকর ভাঁজের রেখা। ট্যাব নিয়ে কিছু একটা ঘাঁটতে থাকে। কিছু মুহূর্ত পার হলো এইভাবেই। পরদেশীয় হওয়ায় এই আবহাওয়ায় লুকাস মানিয়ে নিতে পারলেও ন্যাশো পারছে না। গলা বসে গিয়েছে। খুসখুসে কাশতেই গলা শুকিয়ে আসে। সারা গাড়িতে খুঁজেও কোথাও পানি পাওয়া গেল না। বৃষ্টির কারণে আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। সময় তখন 6টার কাটায়। কেউ তখনও বাসার গেট খোলেনি। রিচার্ড নিক্ষিপ্ত ভঙ্গিতে ট্যাবে কিছু দেখছিল। দৃষ্টি গভীর। লুকাস এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ চোখ আটকায় দূরে দাঁড়িয়ে ভিজতে থাকা এক রমণীর উপর। চোখ বড় বড় হয়ে যায় লুকাসের। অবিশ্বাস্য স্বরে আওড়ায়, লাল চুল। বুঝতে পারল না ন্যাশো। ভ্রু কুচকে বলল, কি? ভূত বলে চেঁচিয়ে উঠল লুকাস। ন্যাশো লুকাসের কথায় কোনো প্রত্যুত্তর না করে ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে বাইরে তাকিয়ে ওই দৃশ্য অনুসরণ করল। রিচার্ড নিজেও ট্যাপ থেকে মাথা তুলে ওদের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। বাংলাদেশি মেয়েরও লাল চুল হয়? লুকাস ন্যাশো একে অপরের দিকে চাওয়াচাই করে। ন্যাশোর চোখও কিছুটা বিস্ময়। রিচার্ডের সাথে অনেকেই বাংলাদেশে আসা হয়েছে তার, তবে এমনটা আগে কখনো দেখেনি। পরপরই ভাবল হয়তো কালার করা। রিচার্ড ওদের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। লুকাস ডাকল মেয়েটিকে।
কলাপাতার রঙের কামিজ পরিহিত 19-এর এক নারী প্রথম সকালে চিরচিত্রে নির্বিঘ্নে বৃষ্টিবিলাস করছিল। হঠাৎ কারোর ভারী কি কণ্ঠস্বরে কেঁপে উঠল তার পাতলা গরণ। ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে নিল সমস্ত শরীর। পেছন ঘুরে তাকালে আরেকবার ধাক্কা খেল লুকাস, ন্যাশো দুজনেই। লুকাস নিজেকে কিছুটা ধাতস্থ করে আবার ডাকলো মেয়েটাকে। মেয়েটি পিছন ঘুরে দেখল একটা দামি কালো গাড়ি, উইন্ডো মিরর নামানো। একটা কালো লোক বারবার হাত নেড়ে রাখছে। আশেপাশে তাকায় মেয়েটা, অজানা ভয়ে ভিতরে চেপে ধরল। পরবর্তীতে আবার বৃষ্টির দিনে হয়তো বিপদে পড়েছে ভেবে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মেয়েটা যত আগাচ্ছে লুকাস ন্যাশোর বিস্ময় তত বাড়ছে। আড়ষ্ট মেয়েটা ধীরে পায়ে এসে দাঁড়ালো গাড়ির সামনে। চোখের পাতা কাঁপছে। লুকাস কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করে তার আগেই শোনা যায় মেয়েটির হিম শীতল ঠান্ডা গলা। জি ভাইয়া, কিছু বলবেন? মেয়েটির মুখে স্পষ্ট বাংলা শুনে ভিতরের প্রশ্ন ভিতরেই চাপা দেয় লুকাস। এহেন ধিমি কণ্ঠে উৎসুকভাবে মাথা তুলল রিচার্ড। তাকালো গুটিয়ে থাকা মেয়েটির দিকে। আর সাধারণ মেয়েটার মতো দেখতে না এই মেয়েটি। মাথার চুলগুলো লাল, বৃষ্টিতে ভিজে জুবুথুবু। দুধে আলতা গড়নের সাথে কলাপাতার রঙের জামাটা একদম আষ্টে বৃষ্টে লেপটে আছে। ঠান্ডায় রক্ত জবার অঞ্জলির ন্যায় ঠুটজোড়া কাঁপছে। রিচার্ড এক অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকল মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত। তার কপালের ভাঁজ দুটো ক্ষণিকের জন্য বিলীন হয়ে গেল, তবু অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, গম্ভীর। এত সকালে বৃষ্টিতে ভিজছ কেন? সর্দি লেগে যাবে তো। লুকাসের কথায় মেয়েটা চোখ তুলে তাকালো। একটু দরদ মাখা কথায় ভিতর থেকে ভয়গুলো যেন কিছুটা হলেও কমে গেল। নিচু গলায় বলল, আমার চাচি এখনো ঘুমে, সেই সুযোগেই পালিয়ে এসেছি। কথাগুলো বলার সময় মেয়েটার চোখগুলো হেসে উঠল। এহেন কথা শুনে কিঞ্চিত আশ্চর্য হলো ন্যাশো। ঠোঁট কামড়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, পালিয়ে এসেছ মানে? আমাকে বের হতে দেয় না তো, তাই। কিন্তু বৃষ্টি আমার খুব পছন্দের, তাই লুকিয়ে আসতে হলো। এইটুকু বলে সঙ্গে সঙ্গে মেয়েটা জিভ কামড়ে ধরল। মেয়েটার বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল লুকাস। ন্যাশো সন্দেহভাজন দৃষ্টিতে চেয়ে চিরাচরিত গম্ভীর গলায় বলল, বের হতে দেয় না মানে? এই মেয়ে, তুমি কি হ্যারাসমেন্টের শিকার? আকস্মিক মেয়েটার চোখে মুখে আধার নেমে এলো। ঘন ঘন দুপাশে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কিছুই নয় ভাইয়া। নাম কি তোমার? ন্যাশোর সন্দেহবাদিক চোখ দেখে কিছুটা ঘাবড়ে যায় মেয়েটি। মিইয়ে নিয়ে নিচু গলায় বলল, এলিজাবেথ ইমরা এরিন। এত বড় নাম! লুকাসের কথায় প্রত্যুত্তর করল না মেয়েটি। আবারও কাশি শুরু হলো ন্যাশোর। এলিজাবেথ নামের মেয়েটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওনাকে পানি দেন। লুকাস বিরক্তিতে চ উচ্চারণ করে বলল, আরে পানিই তো নেই গাড়িতে, আমি নিয়ে আসছি বলে দৌড়ে গেল এলিজাবেথ। রিচার্ড অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে দেখল মেয়েটির ছুটে যাওয়া। মেয়েটাকে দেওয়াল টপকাতে দেখে চোখ কপালে উঠে যায় লুকাসের। এত বড় একটা মেয়ে মেন গেট রেখে দেওয়াল টপকে যাচ্ছে কেন? কিছু মুহূর্তের মধ্যেই মেয়েটিকে নিয়ে নানান কৌতূহল জেগে উঠল গাড়িতে অবস্থানরত 3 মানবের মনে। কয়েক মিনিটের মাথায় এলিজাবেথ আবারও দেওয়াল টপকে ফিরে আসে, হাতে পানির বোতল। গাড়ির সামনে এসে হাঁপাতে থাকলো। ন্যাশো পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করল। সাহায্যের বিনিময় হিসেবে ন্যাশো মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে দিলে মেয়েটার চেহারার রং বদলে যায় সঙ্গে সঙ্গে। পানির বোতল না নিয়েই দৌড়ে চলে যায়। চোয়াল ফাঁক হয়ে যায় লুকাসের। এইটুকু মেয়ের এত আত্মসম্মান দেখে, অথচ একটু আগেও কিভাবে বাচ্চাদের মতো আচরণ করছিল। কিছু মুহূর্ত পরই একজন গার্ড গাড়ি নিয়ে হাজির। তারা গিয়ে নতুন গাড়িতে বসল। ন্যাশো গাড়ি চালাতে চালাতে বলল, মেয়েটার নামের মতো অদ্ভুত চালচলন। ঠিক, কত কঠিন নাম, বাঙালি মেয়ে। একটা সহজ নাম দিলে হতো না? তুমি দিয়ে আসলেই পারতে। আজব, আমি কি নাম দেব? রেড। দুজনেই তেস্রা নজরে একে অপরের দিকে চাওয়াচাই করল কৌতূহলবশত, তবে কোনো শব্দ করল না। রিচার্ড এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। দুজনেরই কেউই বুঝল না হঠাৎ রিচার্ডের রেড নাম বলার পিছনের কারণ কি। আমাদের ঘুমের সুযোগ নিয়ে নষ্টামি করতে গিয়েছিলি সকাল সকাল, না?
বলেই একটা থাপ্পড় বসালো সবিতা বেগম। এবার ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল এলিজাবেথ। ভেজা চোখে চাচির দিকে তাকায় এলিজাবেথ। ইব্রাত এলিজাবেথের চাচাতো বোন সোফায় বসে মিটিমিটি হাসতে হাসতে দেখতে থাকে এলিজাবেথের করুণ হালত। চাচাতো ভাই শিহাব হামি দিতে দিতে রুম থেকে বেরিয়ে এলো। নিচে পড়ার কারণে এলিজাবেথের বুক থেকে ওড়না সরে গিয়েছে। শিহাবের কুৎসিত চাহনি দেখে তড়িঘড়ি করে নিজেকে ঢেকে নিল এলিজাবেথ। সবিতা বেগম এলিজাবেথের চুলের মুঠি ধরে টেনে তুলল ওকে। ইকবাল সাহেব এসে ছাড়িয়ে নেয় এলিজাবেথকে। চোখ গরম করে তাকালেন স্ত্রীর দিকে। মারছো কেন? সকাল সকাল অশান্তি না করলে দিন শুরু হয় না তোমার, না? চেঁচিয়ে উঠল সবিতা বেগম। একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। নিজের আদরের ভাগ্নি যে কি করে সেই খবর রাখো। কি করেছে এলিজাবেথ? নষ্টামি করতে গিয়েছে সকাল সকাল। মুখ সামলে কথা বলো সবিতা। নিজের ভাগ্নিকে জিজ্ঞেস করো সকাল সকাল কেন গোসল করেছে, কোন নাগরের কাছে গিয়েছিল আমার ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে। হতভম্ব হয়ে গেল ইকবাল সাহেব। লজ্জায় চুকরে কেঁদে উঠল এলিজাবেথ। গালে আঙুলের ছাপ স্পষ্ট। ইকবাল সাহেব কিছু বলতে যাবে তখনই শোনা যায় বাইরের অনেকগুলো গাড়ির হর্নের শব্দ। সবিতা বেগম এলিজাবেথের দিকে চোখ গরম করে তাকিয়ে মাথা নাওয়াতেই দৌড়ে ভিতরে চলে যায় এলিজাবেথ। শিহাব দেখতে গেল কে এসেছে। সদর দরজার কাছে গিয়ে দেখতে পেল গেটের সামনে সারি সারি করে 5টা মার্সিডিজ দাঁড় করানো। গাড়ির ভিতর থেকে কালো পোশাক পরিহিত দোলে দোলে লোক বেরিয়ে আসছে। সকলের হাতেই অস্ত্র। হতবাক হয়ে গেল সে। গার্ডরা বের হয়ে দুপাশে সারি হয়ে দাঁড়িয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিল। লুকাস ডোর খুলে দিলে ভিতর থেকে রিচার্ড বেরিয়ে আসে। পা থেকে মাথা পর্যন্ত পুরো কালোতে আবৃত। বুকের সামনে কালো শার্টের 2টি বোতাম খোলা। ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠাম বুক উদয়মান। গার্ডদের সারি হয়ে তৈরি করা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে সরাসরি এসে দাঁড়ালো ইকবাল সাহেবের সামনে। শুকনো ঢুক গিলল ইকবাল সাহেব। জিভ দিয়ে ঠোঁট ভেজিয়ে অপকটে প্রশ্ন করল, কে আপনি? আই এম এ গ্যাংস্টার। হ্যালো এভরিওয়ান, এসে গেছে তোমাদের গ্যাংস্টার রিচার্ড কায়নাত। কেমন আছো তোমরা সবাই? নিয়ে আসলাম সবার অনেক অনেক রিকোয়েস্টের গল্প। সো এর আগেরটা ডিলিট দেওয়া হয়েছে, এজন্য তোমরা অনেকেই আমার সাথে রাগ করে আছো, অভিমান করে আছো, না জানি আরও কত কিছু করে আছো। সো সেই জন্য আই এম সরি। আর লেট করার জন্য সরি, কারণ গত কয়েকদিন আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আমার আলাদিন দিয়েছিলাম সেগুলো হচ্ছে আগে রেকর্ড করা ছিল, বাট লাস্ট কিছুদিন আমার গলার অবস্থা এত খারাপ ছিল, দ্যাটস ওয়াই লেট হয়ে গিয়েছে। সো খুশি তো এবার তোমরা সবাই? যাই হোক, শুনছিলেন মিথু বুড়ির লেখা ভিলেন ক্যান বি লাভার। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির প্রথম পর্ব। আজকের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ।